আচ্ছা, এই ব্রেইল পদ্ধতি কতটা ব্যয়বহুল কিংবা সহজলভ্য? বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ব্রেইল পদ্ধতিটা আস্তে আস্তে একটু আহ, অতীতের চেয়ে একটু সহজলভ্য হচ্ছে, কারণ আমাদের মতো আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা ব্রেইলের উপর গুরুত্ব দিয়ে ব্রেইল প্রকাশনা শুরু করেছে। তারাও এখন ওই পাঠ্যপুস্তক বোর্ডের যে বইগুলি ওগুলি ব্রেইলে করে থাকে। এই কারণে সরকারও আস্তে আস্তে অন্যান্য প্রতিষ্ঠান মানে বেসরকারি সংস্থাগুলির সাথে সংযুক্ত হয়ে ব্রেইল বইটা যেন সবাই পায় এজন্য চেষ্টা করছেন। এই কারণে এখন ব্রেইলটা একটু সহজলভ্য, কিন্তু ব্রেইলের পাশাপাশি সবসময় আর ব্রেইলটা সাথে করে নেওয়া সম্ভব না। যে কারণে যদি অন্যরকম মানে অন্য কিছু একটা হয়, পোর্টেবল ডিভাইস জাতীয় কিছু হয় যেটা ওদের বইগুলি সেখানে অন্তর্ভুক্ত থাকবে, ওরা এটা সাথে নিয়ে চলতে পারে। বইয়ের পাশাপাশি অন্যান্য পড়াশোনার যে উপকরণসমূহ, সাহিত্য বা অন্যান্য জ্ঞান বিজ্ঞানের, কম্পিউটার জগতের বই বা প্রকাশনা যেগুলি ব্রেইলে পড়লে মানে ব্রেইলে পড়া যায়, এরকম কোনো যন্ত্র বা এরকম কিছু যদি হয় যেটা ওরা সাথে নিয়ে ঘুরতে পারে, তাহলে ওরা যেখানেই সময় পায় সাথে সাথে ওরা এটা পড়াশোনা করতে পারে বা জানার সুযোগটা আরও অনেকখানি বেড়ে যাবে। এটা কতটা ব্যয়বহুল এই ব্রেইল পদ্ধতিতে একটি বইকে প্রকাশ করতে, বা এই পদ্ধতি এই যেই প্রিন্টারে প্রিন্ট করা হয় সেটা কতটা ব্যয়বহুল? আমাদের যে প্রিন্টারগুলি আছে ব্রেইলের জন্য, এই প্রিন্টারগুলি আমরা ইন্ডিয়া থেকে আনাই, আমরা নিজেরাও গিয়ে নিয়ে আসি। এক একটা প্রিন্টারের জন্য সব মিলে প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ পড়ে। এই একটা আর প্রিন্টার থেকে একটা বই তৈরি করে বের করতে এবং সেটাকে ব্রেইল বই হিসেবে প্রকাশ করতে কীরকম খরচ হয়? সাধারণত একটা 100 পেজের বই যদি হয়, এটা একটা ব্রেইল বই প্রিন্ট করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আর এটাকে যদি আমরা একটা নর্মাল বই মানে সাধারণ কালিতে লেখা বই থেকে ব্রেইল করতে চাই, তাহলে আমাদের মিনিমাম 10 দিন লেগে যাবে শুধু একটা বই কম্পোজ করে ব্রেইলে প্রিন্ট করার জন্য, বাধাই করে একটা ব্রেইল বই করার জন্য। একটা একটা 100 পাতার বইকে যদি ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেক্ষেত্রে তার পৃষ্ঠার সংখ্যা কত দাঁড়ায়? নর্মালি আমরা একটা সাধারণ বই A4 সাইজের পেজে যদি লেখা হয় কালির লেখা, ওটা থেকে ব্রেইলে 2 পেজ হয়। 1 পেজ থেকে 1 পেজ মানে 1:2 মানে সাধারণ পদ্ধতির এক টেক্সট টু ব্রেইল। টেক্সট টু ব্রেইল, মানে সাধারণ রাইট, পদ্ধতির এক পৃষ্ঠা সেটা ব্রেইল পদ্ধতিতে 2 পৃষ্ঠা পর্যন্ত চলে যায়। হ্যাঁ। আচ্ছা। আর 2 পৃষ্ঠার বেশিও হয়। তো এই বইগুলোকে মুদ্রণ করে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে দেয়া কতটুকু সম্ভবপর হয়? সব ধরনের বই, এতে কি শিক্ষা প্রতিষ্ঠান শুধু বইগুলো স্কুল ভিত্তিতেই নিজেদের কাছে রাখে, নাকি স্টুডেন্টদেরকে সবাইকে এই পাঠ্যপুস্তকগুলো প্রদান করা সম্ভব হয়? এখানে একটা কথা বলা দরকার, যেটা হলো যে প্রথম দিকে এই স্কুলটাই ছিল শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের পড়াশোনার জন্য। তখন সারা বাংলাদেশে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই এখান থেকেই বই দেওয়া হতো। তখন বই মুদ্রণের পদ্ধতিটা একটু আলাদা ছিল। এখন যেটা মেশিন আছে, তখন এই মেশিনগুলি ছিল না। তখন আমরা হাতে লিখেই বই সরবরাহ করতাম, সেক্ষেত্রে অনেক সময় লাগতো। এখন মেশিন আছে, তারপরেও বইয়ের সংখ্যা আস্তে দিনে দিনে বইয়ের সংখ্যা যেহেতু বৃদ্ধি পায়, যে কারণে প্রত্যেকের হাতে বই পৌঁছে দেওয়া অনেক টাফ ব্রেইলে। সেক্ষেত্রে প্রথমে আমাদের স্টুডেন্টদের দেওয়া হয়, তারপরে বাইরে যদি দরকার পড়ে সেক্ষেত্রে সেভাবেই সরবরাহ করা হয়। তার মানে আপনারা অনুভব করছেন যে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যদি এমন কোনো শিক্ষা ব্যবস্থা এমন কিছু নতুন সংযোজন হয় যাতে আপনাদের এই ব্রেইল পদ্ধতির মুদ্রণের আহ, 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 যে সাইজ হয় বা যেই সময় এবং যে খরচ সেটাকে লাঘব করা যায়, তাতে আপনাদের শিক্ষা ব্যবস্থা কতটুকু পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? শিক্ষা ব্যবস্থা ঠিক না, কিন্তু পড়াশোনা অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার যে সিস্টেমটা পদ্ধতিটা, এক্ষেত্রে একটা ডিজিটালাইজেশন যদি হয়, সেক্ষেত্রে ওদের পড়াশোনার যে চাপটা এটা অনেকখানি কমে যাবে। কারণ যদি এক একটা বই 500 গ্রাম ওজন করে হয়, তাহলে এরকম 3টা বই যদি ও কাঁধে ওঠায়, তাহলে ওর শারীরিকভাবে যে প্রেশার পড়ে, মানসিকভাবেও আরও বিপর্যস্ত হয়ে পড়ে স্কুলে আসতে আসতে। সেক্ষেত্রে যদি এরকম কোনো একটা ডিজিটাল ডিভাইস থাকতো যেখানে ওরা সবগুলি বই একসাথে পেয়ে যায় এবং
যে ক্লাস বাই ক্লাস বইগুলি বা সাবজেক্ট ওয়াইজ বইগুলি সাথে সাথে পড়তে পারে যখন যেটা ইচ্ছা হয়, এরকম যদি কোনো একটা কিছু হয়, সেক্ষেত্রে ওদের পড়াশোনার ইন্টারেস্টটা যেমন বৃদ্ধি পাবে, ওদের জানার পরিধিটাও আস্তে আস্তে অনেকখানি বেড়ে যাবে। পাঠ্যপুস্তক ছাড়া আর কি ধরনের বই আসলে প্রদান করা সম্ভব হয়? পাঠ্যপুস্তকের বাইরে আমরা সাহিত্যিক যে বইগুলি, গল্প, কবিতা, উপন্যাস, তারপরে অন্যান্য সায়েন্স ফিকশন, কম্পিউটারের সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের যে বইগুলি, এইসব আমরা প্রিন্ট করার চেষ্টা করি। কিন্তু দেখা যায় যে পাঠ্যপুস্তক প্রিন্ট করে এই সবগুলি করার মতো সময় থাকে না, যে কারণে পাঠ্যপুস্তকটা বা যে বইগুলি আমরা সহজেই ইন্টারনেটে বা অন্যান্য উৎস থেকে পেতে পারি, সেই বইগুলি ব্রেইল করা যদি না লাগে, অর্থাৎ এমন কিছু যদি হয় যেখানে ওরা ব্রেইলে স্পর্শ করে পড়তে পারে কিন্তু সেটা ইলেকট্রনিক, ডিজিটাল, সেক্ষেত্রে ওদের পড়াশোনাটা আমাদের ব্রেইলে বই করে দেওয়াটা অনেকখানি সুবিধা হয়। একজন শিক্ষক এবং ছাত্রদের রেশিও আপনাদের স্কুলে কতজন শিক্ষার্থীর জন্য কতজন টিচার এখানে আছে? আমাদের যে জেনারেল সেকশন, সেখানে আমাদের স্টুডেন্ট ওয়াইজ প্রতি 30 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষিকা, কিন্তু স্পেশাল সেকশন যেটা, সেখানে প্রতি 10 জনের জন্য একজন শিক্ষিকা আছে। আপনাদের স্কুলে কোন শ্রেণী পর্যন্ত বাচ্চারা পড়াশোনার সুযোগ পায়? জেনারেল সেকশনে ক্লাস প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত, কিন্তু স্পেশাল সেকশনে আমাদের ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্তই আমরা পড়িয়ে থাকি। দৃষ্টি প্রতিবন্ধীরা আপনাদের স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার সুযোগ পায়? হ্যাঁ। আচ্ছা, আর স্পেশাল বাচ্চা মানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কতজন শিক্ষার্থীর এগেইনস্টে কতজন শিক্ষক আছে? 10 জন শিক্ষার্থীর জন্য একজন টিচার আছে। যে ক্লাস ওয়াইজ একটু ভ্যারি করে, যেখানে 3 জন শিক্ষার্থী সেখানে একজন টিচার আছে, যেখানে 12 জন শিক্ষার্থী সেখানে একজন টিচার, এভারেজে প্রায় 10 জনের জন্য একজন। আপনাদের এই ব্রেইল পদ্ধতিতে শিক্ষা প্রদানের সময় শিক্ষক ছাড়া আর কোনোভাবে আপনারা এই পদ্ধতিতে অন্য কোনো ধরনের কোনো কিছু সংযুক্ত করে শিক্ষা প্রদান করেন? যেহেতু ওরা দেখতে পায় না, তাই বইতে যদি কোনো ছবি দেওয়া থাকে সেটা ওরা বুঝতে পারে না। সেক্ষেত্রে ওই যে ছবিটা দেওয়া থাকে ওটার একটা অবয়ব, অবস্ট্রাক্ট যেটাকে বলি আমরা, অবজেক্ট, এরকম কিছু আছে আমাদের উপকরণ, সেগুলি ওরা হাতে স্পর্শ করে বুঝতে পারে যে এটা আসলে কি, এটার কি কি আছে বা কোথায় থাকে। সেজন্য আমাদের কিছু এরকম উপকরণ আছে। মূলত ওদের বইটাই বেশি বেস করে, বইয়ের উপর। অডিও পদ্ধতিতে শেখার কোনো আপনাদের এখানে আছে, মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত আছে? এখানে আমাদের যারা উপরের ক্লাসে আছে 8, 9, 10, ওদেরকে কিছু অডিও ডিভাইস দেওয়া হয়েছে, এটা MP3 প্লেয়ারের মতো। সেখানে ওরা মাইক্রো SD কার্ডে পড়া নিয়ে সেটা ওরা অডিওতে শুনতে পারে। কিন্তু শুনে পড়া, যেটা শুনে পড়লে যেটা হয় যে বিষয়বস্তুটা কি ওটা বুঝতে পারে, কিন্তু স্পেলিংগুলি বা উচ্চারণগুলি ওরা সেভাবে বুঝতে পারে না। যেটা ওরা শুনতে পাচ্ছে সেই কথাটাই ব্রেইলের পুস্তকে সেই প্যারাটাই ওরা আছে কিনা, এই সমন্বয়টা সেখানে করা সম্ভব হয় না। সেখানে ওরকম কোনো ব্যবস্থা নাই। মানে এই যেটা শুনতে পাচ্ছে সেটাই ওরা হাতে অনুভব করতে পারছে, এই সমন্বয়টা সেখানে করা সম্ভব না, না, না। তো সেক্ষেত্রে আপনাদের যুগের সঙ্গে উপযোগী এমন কোনো প্রযুক্তি আপনারা প্রত্যাশা করছেন যেটা আসলে আপনাদের এই শোনা এবং সেই সঙ্গে অনুভব করা এবং শিক্ষকের সাথে সাথে ছাত্রছাত্রীরা যাতে নিজেরা সেই জিনিসগুলোকে আত্মস্থ করতে পারে, সেই রকম একটা প্রযুক্তিগত উদ্ভাবন আপনাদের প্রয়োজন, যেটা আপনাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করবে বলে আপনার ধারণা? হ্যাঁ, যদি এরকম কিছু একটা হয় যেখানে ওরা স্পর্শ করে বুঝতে পারে যে এখানে বানানটা কি আছে এবং শুনতে পারে যে আসলে এটার উচ্চারণটা কেমন হয়, যদি এরকম কিছু একটা কম্বিনেশন থাকে, তাহলে ওদের জন্য আরেকটু সুবিধে হয়। তাহলে যেটা হয় যে ওরা পড়লো এবং শুনলো, একই সাথে ওরা এটা আত্মস্থ করতে পারবে যে যখন ও লিখতে যাবে তখন তো স্পেলিং মিস্টেকটা হবে না। যেহেতু ওরা স্পেশাল চিলড্রেন হিসেবে আপনাদেরকে গণ্য করা হয়, তার মানে ওদের পরীক্ষা ব্যবস্থাটাও ওদের শিক্ষা ব্যবস্থার সাথে সংযুক্ত। মানে সাধারণ বাচ্চারা যেরকম বাসায় পড়াশোনা করে এসে পরীক্ষা হলে পরীক্ষা দেয়, ওদের ব্যাপারটা কি সেরকম হয়? কারণ ওদের তো বাসায় বইটা নেওয়া সম্ভব হয় না। এই ব্যাপারে কি ওদের পড়াশোনায় কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে বলে আপনার ধারণা? এখন পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে একটু সমস্যা আছে আমাদের দেশে, আমি মনে করি। যেটা হচ্ছে যে
ওরা যেহেতু ব্রেইলে পড়াশোনা করে, কিন্তু ওরা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু ব্রেইলে পরীক্ষা দেয় না। সেক্ষেত্রে ওদের একজন গাইড থাকে, স্ক্রাইবার বলি আমরা, অর্থাৎ ওরা ব্রেইলে পড়াশোনা করে এবং সেটা ওই স্ক্রাইবারকে বলে, ও এটা শুনে শুনে লিখে দেয়। সেক্ষেত্রে যদি আমার স্টুডেন্ট, মানে যে স্পেশাল স্টুডেন্ট, ও যদি ঠিকটাও বলে কিন্তু স্ক্রাইবার যদি বানান ভুল করে বা উল্টো করে লেখে বা কোনো একটা কিছু বাদ দেয়, সেক্ষেত্রে ওর সেই মেরিটটা সেভাবে যাচাই করা হয় না। এক্ষেত্রে আমাদের দেশে পরীক্ষার মূল্যায়নের ব্যাপারটা একটু দ্বিধান্বিত আছে। আন্তর্জাতিকভাবে কি একই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় নাকি ওদের ব্যবস্থাটা অন্যরকম বলে আপনার? আন্তর্জাতিকভাবে আমি মনে করি যেটা যে যে যেভাবে পড়াশোনা করে ও সেইভাবেই পরীক্ষা দেয়, ওর মূল্যায়নটাও সেভাবেই হয়। তার মানে আপনারা এই মুহূর্তে চাচ্ছেন যে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সহায়তা আপনাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই সামনের দিকে, যাতে করে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আপনাদের এই ছাত্রছাত্রীরা যারা শিখছে এই পদ্ধতিতে তাদের শেখাটা আরও যুগোপযোগী হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা আরও বেশি অগ্রসর হবে, ওরা আরও বেশি ডিজিটালাইজড হবে, যে কারণে বহির্বিশ্বের সাথে ওরা আর একটু তাল মিলিয়ে ওদের মতো করে